জুলাই সনদে জুলাই সনদে কি আছে? আমি জুলাই সনদ মনোযোগ দিয়ে স্কুলের ছাত্রের মতো পড়েছি। জুলাই সনদে যা আছে তা বাংলাদেশের মানুষ গত ৩০ বছর ধরে বলছে। সংবিধানে অনেকগুলো জিনিস আছে। সমস্যা সংবিধান না, সমস্যা হচ্ছে আমাদের কোন সরকারি, সে পতিত হোক, আধা স্বৈরাচারী হোক, নির্বাচিত হোক, সামরিক হোক, কেউ সংবিধান মানেনি। আমি এখন না, আজ থেকে ৬ মাস আগে আপনার টকশোতে চ্যালেঞ্জ দিয়েছি, আবারও সেই চ্যালেঞ্জ আমি দিচ্ছি। যারা এই যে আলী রিয়াদ যদি এখনো সুযোগ থাকে আপনার অনুষ্ঠানে এসে আমার সঙ্গে তর্ক করুক, আইনগত তর্কে। ৭২-এর মূল সংবিধান, বঙ্গবন্ধু যেটা অ্যামেন্ডমেন্ট করে জরুরি আইন জারি করেছিল, বিধান, বাকশাল, সেগুলো না। মূল ৭২-এর সংবিধানের একটি অনুচ্ছেদ যদি কেউ আমাকে দেখাতে পারে যে ওই সংবিধানের একটি অনুচ্ছেদ কোন সরকারকে ফ্যাসিজম হতে সহায়তা করে, আমি মাথা নত হয়ে তার কাছে মাথা নত করে বসে থাকি, প্রশ্নই ওঠে না। বরং ৭২-এর সংবিধান কেউ মানেনি বলেই বাংলাদেশে আজকে এই দুরবস্থা হয়েছে। ৭২-এর সংবিধানে বঙ্গবন্ধুর একটি নাম পর্যন্ত লেখা নেই। কাজী ইউনূস, আসিফ নজরুল এবং এই যে লুঙ্গি পরা যে আরেক তাত্ত্বিক আছে, কি বলে না বলে বুঝি না, ফরাদ মাজার নাম, এই যে এরা ৭২-এর সংবিধান উড়াতে চায়, সংবিধানই বল। তো সুতরাং আমি প্রত্যাশা করি বিএনপি সেন্সের পরিচয় দেবে, সরকার গঠন করুক, পার্লামেন্টের সেশন হোক, তর্ক হোক, সেখানে জুলাই সনদে যেগুলো ন্যায্য আছে, কিছু ভালো দিক আছে, সেগুলো পাশ হবে, কোনো আপত্তি নেই। যেগুলো মানুষের বিশ্বাস ন্যায্য, এবং বিএনপি সহ বিভিন্ন সমমনা দলরা যে সম্ভবত বোধহয় ৩৩ দফা না ৩৪ দফা মনে নাই, ৩১ দফা, সেই দফাও তো এগুলো অনেক সংস্কার আছে, সেগুলো করবে। কিন্তু আগে তো সরকার গঠন করতে হবে, নতুন পার্লামেন্ট হতে হবে, পার্লামেন্টে বসে এগুলো করবে। আর আমি, আমার বড় ভাই জানে, আমার চেয়েও ভালো জানে, উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট মানুষ, যে আইনই বলে যে এই বিষয় নিয়ে কোনো কোর্টে প্রশ্ন করা যাবে না, তখনই ওই অর্ডিন্যান্স আইন করার সঙ্গে সঙ্গেই সংবিধানের ১০২ অনুচ্ছেদ কার্যকর হয়, অর্থাৎ রিড করে ওইটাকে চ্যালেঞ্জ করা যায়। সেটাও আমরা আইনজীবীরা বিভিন্ন লেখাপড়া করছে, করবে, যেটা ইউনূস সাহেব যত ইল্লিগাল কাজগুলো করেছে। আবার কিছু জিনিস আমরা হয়তো ছেড়েও দেব, কারণ যেহেতু কোন সংবিধানে তো লেখা থাকে না প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হয়, এখানে তো শেখ হাসিনা পালিয়ে গেল, যার ফলে তো এই সংকট হলো। সংকট সময় জনগণ বলল ঠিক আছে তুমি দায়িত্ব নাও, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিল। কিন্তু তাকে দায়িত্ব নিয়ে বলা হয়নি বাংলাদেশকে নষ্ট করার জন্য, পাকিস্তানের দিকে ধাবিত করার জন্য, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। এই যে আমাদের বিশ্বকাপে, আরে আমরা কি কলকাতার নাইট রাইডার্সের চাকর? ওইখানে মোস্তাফিজকে এই জামাতেরই বন্ধুপ্রতিম দল নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী বিজেপিরা একটি নোংরা কাজ করেছে, আমাদের মোস্তাফিজকে অ্যালাউ করেনি, আমরা তীব্র নিন্দা করি। তাই বলে আমার অর্জন, আমার বিশ্বকাপ ক্রিকেট আমি খেলবো না কেন? আমি তো ইন্ডিয়াকে ডিকটেশন দেব যে আমার প্লেয়ার না, আমার দর্শকের গায়ে একটা বাতাস লাগলে তোমাকে ধরবো। তা না করে পাকিস্তানের উপর ভরসা করে, যে একটা মুনাফেক বেঈমান দেশ, ভিক্ষুক দেশ, ব্যর্থ দেশ, তার সঙ্গে আবার পিরিত লাগায় ডক্টর ইউনূস এবং তার জামাত গংরা, সেই পাকিস্তান দেখছেন ইউটার্ন নিচ্ছে কিরকম, মঞ্জু ভাই দেখছেন? সে এখন ভারতের সঙ্গে খেলবে, কিরকম বেঈমানে করলো আমাদের সঙ্গে। আর যে বিশ্বকাপ একমাত্র বিশ্বের একটা অনুষ্ঠান, যেখানে আমার গর্ব হয়, যেখানে আমার লাল সবুজের পতাকা সারা বিশ্ব দেখে, আমরা সারা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান 5 বার সারা অলরাউন্ডার হয়েছে, সেরা অলরাউন্ডার আমাদের তামিম ইকবাল, বিশ্বের 20 জন ব্যাটসম্যানের মধ্যে নাম, মাহমুদুল্লাহ রিয়াদ, এখন আছে লিটন দাস, নতুন একটা ছেলে তানজিদ আলম, কি চমৎকার বল করে মেহেদি। আমি বিশ্বকাপ খেলবো না। এই যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তার এরা যেন কেউ দেশ ছেড়ে যেতে না পারে, জনগণের জবাব নেবে। আমাদেরকে কেন পাকিস্তানের চক্রান্তে করে, পাকিস্তানের মতো একটা বিশ্বাসঘাতক মুনাফেক গণহত্যাকারী দেশের উপর ভরসা করে আমার ক্রিকেটকে আজকে একঘরে করে ফেলেছে। আর নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা, ক্যাবিনেট গঠনই বোঝা যাবে উনি কিভাবে মন্ত্রিসভা করছেন, জনাব তারেক রহমান। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই। তবে আমি একজন খুবই সাধারণ নাগরিক হিসাবে এবং সুপ্রিম কোর্টে ইউনাইটেড লয়ার ফ্রন্টের একজন কোঅর্ডিনেটর হিসাবে তারেক রহমান সাহেবের সঙ্গে ওই শেখ হাসিনার ওই স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিস্ট আমলে বহু 5-6 বার
স্কাইপে মিটিং হয়েছে, তখনও তার আমি যে ধৈর্য দেখেছি, আইন বিচার অঙ্গন নিয়ে তার যে আন্তরিকতা দেখেছি, আমি খালি একটাই অনুরোধ করব জনাব তারেক রহমান সাহেবকে, প্রধানমন্ত্রী এবং বিএনপিকে এবং যারা ক্যাবিনেট মিনিস্টার, সবসময় মনে রাখতে হবে যে ক্ষমতা এবং কারাগার খুব পাশাপাশি অবস্থান করে। আওয়ামী লীগ কেন ব্যর্থ হলো, আওয়ামী লীগ কেন জনগণের কাছে নিন্দিত হলো, এইটা যদি ওনারা মনে রাখে তাহলে ওনাদের সাফল্য অনিবার্য। আর যদি ক্ষমতায় দম্ভ এসে যায় তাহলে জাতির জন্য দুর্ভাগ্য, ওনাদের জন্য দুর্ভাগ্য। আপনাকে আমি বলি, আইয়ুব খান যে উন্নয়ন করেছিল, আমার মনে আছে কলেজ জীবন পর্যন্ত, মঞ্জু ভাইরাও বলতে পারবে, যেখানেই যেতাম চোখে পড়তো আইয়ুব খানের উন্নয়ন। এই যে সেকেন্ড ক্যাপিটাল, আইয়ুব খানের মাস্টার প্ল্যান, পার্লামেন্ট ভবন, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আইয়ুব খানের মাস্টার প্ল্যান। এরকম শেখ হাসিনা থার্ড সরকার প্রধান, মাঝখানে এরশাদও কিছু করেছে, কিন্তু অবকাঠামোর যে ভূয়সী, মানে অবকাঠামোর যে সিংহভাগ উন্নতি শেখ হাসিনা করেছে দুর্নীতি সত্ত্বেও। কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে হয়ে নিজে গণতন্ত্রের জন্য লড়াই করেও ক্ষমতা বোধে এতই খারাপ, উনি ভুলে গিয়েছিল যে মানুষ শুধু উন্নয়ন আর পেটে ডাল ভাত পড়লে স্থির থাকে না, মানুষ তার মর্যাদা চায়। আমি শেষ করে দিচ্ছি, মানুষ তার অধিকার চায়, মানুষ তার গণতন্ত্র চায়, শুধু উন্নয়ন নিয়ে মানুষ বসে থাকে না। কাজী যারাই, এখন তো বিএনপি ক্ষমতায় আসবে এবং ভবিষ্যতে যারা আসবে, মনে রাখতে হবে যে মানুষকে শুধু আপনি খাওয়া দিলে, মানুষকে কলকারখানা দিলে, মানুষকে দুধ ভাত দিলে হবে না, তার মর্যাদা দিতে হবে। শুধু মর্যাদা নিয়ে বেঁচে থাকা না, রাইট টু ডাই উইথ ডিগনিটি, এইটা এখন আধুনিক জুরিসপ্রুডেন্সে যুক্ত হয়েছে। মর্যাদার সঙ্গে মৃত্যু, ওই যে হ্যান্ডকাপ করে মৃত্যু, শেখ হাসিনার আমলে আমরা অনেকগুলো দেখেছি। মায়ের জানাজা পড়ছে, বিএনপির এক গাজীপুরের নেতা হাতে হ্যান্ডকাপ পরে। আপনার টকশোতে ওই দিন রাত্রে আমি কি না বলেছি, দুর্ভাগ্য এবার লাশ নিয়ে গেছে ছাত্রলীগের এক নেতার জেলখানায়, প্যারোলে মুক্তি দেয়নি আসিফ নজরুল্লাহ ইউনূস সরকাররা, একই ফ্যাসিবাদী প্রক্রিয়া তারা চালিয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আগামী 2-3 দিনের মধ্যেই তাদের বিদায় হবে। এবং আরো একটা বিষয় এবার প্রমাণিত হলো, 5 বারের মতো প্রমাণিত হলো যে বাংলাদেশে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী অস্থায়ী যে নামেই ডাকি, এই সরকার ব্যবস্থা ছাড়া কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন হবে না, হয় না। এটা যেন ক্ষমতায় গিয়ে কেউ ভুলে না যায়। এবং সরকার গঠনের পর আপনি যদি আবার আমাদেরকে ডাকেন, আমরা মনে করি এবং শেষ করি, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হওয়ার পরে তার ক্যাবিনেট সহ তার সরকার টিকে যাবে আমি মনে করি 2টা কাজ যদি উনি শুরুতেই করে। একটা হচ্ছে মানুষের নিরাপত্তা, আইনের শাসন, মবক্রেসি নয়, যে হাজার খুনি হোক তার বিচার আইনে হতে হবে। নাম্বার 2, মিডিয়া। আজকে গতকাল থেকে বাংলাদেশে আপনার কলিগরা যে বিভিন্ন সোকল ইলেকট্রনিক মিডিয়া আছে, তাদের যে চামচামি শুরু হয়েছে, সব টিভি, আমি আর নাম বলছি না, বেশিরভাগই মনে হচ্ছে হাসিনা ক্ষমতায় যেভাবে তারেক জিয়াকে মানে প্রশংসার সাগরে ভাসাচ্ছে, আমি বিশ্বাস করি উনি এটাই বিভ্রান্ত হবে না। আর বিচার বিভাগে যেন কোনো হস্তক্ষেপ না হয়, উনি যেন সেরকম আইনমন্ত্রী নিয়োগ দেয়, উনি যেন সেরকম অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় যারা বিচার বিভাগকে আজ্ঞাবহ না করে বিচার বিভাগকে স্বাধীন রাখতে সাহায্য করে। তাহলে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, বিচার বিভাগ বাঁচবে, সরকার বাঁচবে। নাহলে আবার 5ই আগস্ট হবে, বিচারপতিদের তো এবার 20 তলা বিল্ডিং এর 3 তলা পর্যন্ত আগুন লেগেছে। একই স্টাইল, ইউনূসের আমলে বিচার বিভাগ শেখ হাসিনার মতোই চলেছে। এরকম যদি বিএনপির আমলে চলে, মানুষ তাহলে 15 তলা পর্যন্ত আগুন দেবে। আমি বিশ্বাস করি বিএনপি এই ভুল থেকে শিক্ষা নেবে। তারেক রহমানের প্রতি আমার এটা একান্ত অনুরোধ।